রাজ্যকে আপনার কাছে জানতে চাইবো যে জুলাই সনদ নিয়ে অনৈক্য, গণভোট নিয়ে ভিন্ন মত, চলমান সংবিধান নাকি নতুন সংবিধান, এসব বিষয় যে ঝুলে আছে এগুলি নিয়ে অন্তর্বর্তী সরকার শেষ পর্যন্ত ঐক্যমত তৈরি করতে পারলো না কেন? জাতীয় ঐক্যমত কমিশন কেন হাল ছেড়ে দিয়ে বলা যায় বিদায় নিল? সার্বিকভাবে বিষয়টি কিরকম ভাবে দেখছেন বা কি দেখছেন আপনি? আমাদের আরো একটা প্রশ্ন আছে, আপনি যদি একটু সংক্ষেপে আপনি তো একবারে তো অনেকগুলো প্রশ্ন করলেন যে মানে এই সংবিধান না কোন সংবিধান। বিষয়টা হচ্ছে, আমি সিম্পল আপনাকে যদি বলি, বর্তমান সরকারটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই অন্তর্বর্তীকালীন সরকারটা আমার চেয়ে আপনি ভালো বোঝেন, বারবার বলি, বিকজ আই পেইং ফুল রেসপেক্ট টু ইউ, যে আপনি ভালো বোঝেন অন্তর্বর্তী সরকার হলো একটা সরকার চলে গেছে আর একটা সরকার আসবে, এর মাঝখানের সময়ের যে সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু 2 দিন থাকুক আর 2 বছর থাকুক, পূর্ণাঙ্গ সরকার। এবং এই পূর্ণাঙ্গ সরকার যার কথাটা কিন্তু আবার আমাদের যে সংবিধান, যেটার কথা বারবার আমরা বলি, সেই সংবিধানের ভিতরে কিন্তু এখন এই মুহূর্ত পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার বলতেও কিছু নাই, তত্ত্বাবধায়ক সরকার বলতেও কিছু নাই। সুতরাং উনি অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে কাজ করতেছেন। যে সরকারের কথা বর্তমান সংবিধানটা, এক্সিস্টিং সংবিধানে বলা নাই, সে তো ওইটা অপারেট করতে পারবে না। কিভাবে পারবে? কিভাবে চালাবে সে? কোনো ওয়ে নাই। আমরা এখন আসেন, আমরা এখন করব, পরে ঠিক করে নিব, তাহলে হবে না অন্যান্য বারের মতো? না, আপনি অন্যান্য বারের মতো, সেটা আরেকটা, ওখানে যে যাবেন ওই পর্যন্ত, আপনি তো পার্লামেন্ট পর্যন্ত যাবেন। এই যে পার্লামেন্ট যাবেন, সেটার জন্য আপনার কাগজ হইলেও বানায় নিতে হবে। তারপরে যাওয়ার পর আপনি সংবিধান কি করবেন না করেন পরের কথা। আমি তো ওই সংবিধান, দেখেন খালেদ ভাই, আমি এই কথাগুলো অনেকবার বলতে, যেমন আমরা 3 জন এখন কথা বলতেছি, এটা কিন্তু অন এয়ার চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন আমার রুমে অন্য একটা লোক যে এটার সাথে সংযুক্ত যদি না হইতে পারে, সে কথা বলতে থাকলে তো অন এয়ারে যাবে না। অর্থাৎ আপনাকে গাড়িটা চালাইতে হলে গাড়ির ভিতরে ঢুকতে হবে। ওই সংবিধানটা চালাইতে হলে ওই সংবিধান চালানোর অধিকারী একমাত্র নির্বাচিত প্রধানমন্ত্রী। এবং ইউনূস সরকার কিন্তু নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেননি, উনি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে। আপনি মনে হচ্ছে যে 106 যথেষ্ট না উনার কার্যক্রম পরিচালনা? না, 106তে বলা হয়েছে কি, 106তে তাকে বলা হয়েছে যে এরকম একটা সাংবিধানিক শূন্যতা বা একটা সংকট, সেক্ষেত্রে একজন মানে একটা অন্তর্বর্তী সরকার নিয়োগ দেওয়া যেতে পারে, সেই সুপারিশ। কিন্তু এই নিয়োগ দেওয়া এবং সকল ক্ষেত্রে প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর স্থলাভিষিক্ত হইবেন? না, সকাল অন্তর্বর্তীকালীন সরকার প্রধানমন্ত্রীর কি স্থলাভিষিক্ত হবেন বলা আছে? না, এটা ইমপ্লাইড মিনিং, এটা তো বলা থাকবে। সরকারটা কেমনে চালাবে? আপনি মিনিং ইন্টারনাল আপনি ধরে নিলে আমি কি করব? আপনি শব্দটা হলো অন্তর্বর্তীকালীন সরকার, এটার মিনিং আমি সংবিধানের প্রধানমন্ত্রী কিভাবে ধরবো তাকে? কারণ আপনি বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার পূর্ণাঙ্গ সরকার, সেইভাবে ধরবো পূর্ণাঙ্গ সরকার, এবং সেই জন্য সরকার প্রধান লাগবে একটা সরকার। না, উনি তো সরকার প্রধান। ওকে, এবং উনি সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর সকল ক্ষমতা এক্সারসাইজ করবেন, অসুবিধা কি? আমি প্রধানমন্ত্রীর কথা তো আনতেছি না। উনি তো নিছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে। উনি তো প্রধানমন্ত্রী কিভাবে হবেন? যদি তাকে আপনি প্রধানমন্ত্রী সবাই মিলে বানায় দেন, তাহলে সংবিধানে ঢুকে যাক, 29 সাল পর্যন্ত থাকুক। এটা হবে না? হবে না, এটা হবে। উনি যখন যেহেতু হবে না, যেহেতু হবে না, উনি পরিষ্কার অন্তর্বর্তীকালীন সরকার, এবং অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তী সরকার হিসেবে। আমার এবং আমার দর্শকদের জন্য, অ্যাডভোকেট আছে কি, আমার এবং আমার দর্শকদের জন্য আমি এটা একটা ছোট ভাঙা বলি। আপনার কাছে কি মনে হয় যে প্রধান উপদেষ্টা সরকার প্রধান হিসেবে যে পাওয়ার এক্সারসাইজ করেন, এইটা প্রধানমন্ত্রীর চেয়ে কিছু কম? আমি প্রধানমন্ত্রী আনবই তো না, প্রধানমন্ত্রী নাই আমার। তো প্রধান উপদেষ্টা হিসাবে উনি যে কাজ করতে পারবেন, সেইটা কি উনি সরকার প্রধান হিসাবে উনাকে কোনো কাজ করতে কি উনাকে বার দেওয়া হয় বা কমাই দেওয়া হয় যে না তুমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তুমি এটা পারবা না? না, উনি 12 দেওয়া হচ্ছে না, কমাই দেওয়া হচ্ছে না, উনি করছেন, এবং উনি যে করছেন সেটা সবাই মেনে নিচ্ছেন। যেমন ধরেন, আপনি ওই সংবিধানে যদি যান, তর্কের খাতিরে বলছি, সংবিধানটায় বলা আছে সংসদ ভেঙে যাওয়ার পর 90 দিনের মধ্যে নির্বাচন। কোনো কারণে যদি না হয়, তাহলে আরো 90 দিন, আপনি 180 দিন পাবেন। তাহলে যেদিন ইউনূস সাহেব আসলেন, আসার পর যখন উনি বলছিলেন অল্প সংস্কার, সংক্ষেপে বলি, অল্প সংস্কার হলে ডিসেম্বর 25-এর মধ্যে নির্বাচন, আর বেশি সংস্কার হলে জুন 26-এর মধ্যে নির্বাচন, তখন কি আমরা বাংলাদেশের ব্যক্তিরা, রাজনীতিবিদরা কেউ কি প্রশ্ন করছিলাম যে আপনি অতদূর কিভাবে যাবেন? আপনি তো সংবিধান মোতাবেক সর্বোচ্চ 180 দিনের মধ্যে নির্বাচন দিয়ে চলে যাবেন। আমরা কি কেউ ভয়েসটা রেজ করেছিলাম? আমার মনে পড়ে। কিন্তু আমার কাছে কি মনে হয়, ফেব্রুয়ারি 2025-26-এ যখন আমরা নির্বাচন দেব, যখন একটা পার্লামেন্ট আসবে, সেই পার্লামেন্টের মধ্যে আমরা ভূতাপেক্ষ এইটাকে কার্যকর বলবো যে উনাকে এই কয়দিন এই জন্য থাকতে হয়েছিল, এই জন্য এটা সিদ্ধ, এবং এটা সংবিধানে কোনো অসুবিধা আমি দেখি। ঠিক আছে, আপনার তর্কের খাতিরে আপনাকে আমি আপনার জবাবটা দিচ্ছি। আমরা তো জুলাই
সনদ করেছিলাম, তাই না? জুলাই সনদ, আরে সরি, জুলাই সনদ না, জুলাই ঘোষণাপত্র, রাইট, জুলাই ঘোষণাপত্র। আমি এটা বারবার বলে আসছি, এখনো বলছি আপনার সামনে, জুলাই ঘোষণাপত্র যেটা আমরা করলাম সেটার ভিতরে তো এই সরকার আমরা একটা মেয়াদ দেই নাই। তো আমরা তো দিতে পারতাম যে এই সরকারের মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত হবে, নাম্বার 1। নাম্বার 2, এর ভিতরে উনি একটা ইলেকশন কমিশন নিয়োগ দিবেন। নাম্বার 3, এর ভিতরে উনি একটা নির্বাচন করে চলে যাবেন। পারতাম তো, এখনো দেওয়া যায়, এখনো দেওয়া যায় জুলাই ঘোষণাপত্র সংশোধন হিসাবে। কেন দিচ্ছি না? না দেওয়াতে কি অসুবিধা হয়েছে? আপনার মেয়াদ দিত না, আপনি কিভাবে নির্বাচন? না, আপনি মেয়াদ নাই তো, আপনি মেয়াদ নাই তো বলতেছেন, কিন্তু এটা একটা বিশেষ অবস্থা, পরবর্তী সরকার না আসা পর্যন্ত এই সরকার প্রধানকে কন্টিনিউ করতে হবে। এটা তো হচ্ছে মানে আপনি যদি সংবিধানটাকে ভাঙতে থাকেন পরমাণুর মতো, কিন্তু কোথাও একটা গিয়ে তো আপনার থামতে হবে আসলে। সেটাই বলছি, যদি তাই হয়, আমি তো এডমিট করতেছি, সেটা কি অন্তর্বর্তীকালীন সরকার যে সিদ্ধান্ত নিতেছেন এগুলো সব অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক, অর্থাৎ উনি ওই সংবিধানের বাইরে, উনি ওই সংবিধানে ঢুকতে পারছেন না, আপনি ঢুকাইতে পারবেন না, ওনার নাম ওখানে নাই, তাকে কিভাবে ঢুকাবেন? সুতরাং উনি এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে, ওনার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্বর্তীকালীন সংবিধান মোতাবেক, ওটা ওনার মাথা থেকে আসতেছে। আপনি এটারে বায়বীয় বলতে পারেন, অলিখিত বলতে পারেন, হোয়াটএভার ইট ইজ, সবাই যখন মেনে নিচ্ছে ওটাই সংবিধান। ওটাই সংবিধান। আমিও তো সেটাই বলতেছি, কিন্তু আপনি এটাতে কি সমস্যা দেখতেছেন? মানে আমি ঠিক বুঝতে পারছি না যে আমি সমস্যা দেখতেছি কোন জায়গায় সেটা বলি। আমি সমস্যা দেখতেছি, আর সবাই বলতেছে ওই সংবিধান মোতাবেক নির্বাচন হচ্ছে, ওই সংবিধান মোতাবেক হচ্ছে। যখনই আপনি ওই সংবিধানে যাবেন তখনই তার নির্বাচনী সময় পার হয়ে গেছে, নাম্বার 1। নাম্বার 2, ওই সংবিধান মোতাবেক যদি প্রথম 90 দিনের মধ্যে নির্বাচন দেওয়ার কথা বলে থাকি, যে দেয় নাই, অথচ যে ইলেকশন কমিশন যে তার নিয়োগ হয়েছে কিন্তু 21 নভেম্বর 2024-এ, অথচ তাদের ওই সংবিধান মোতাবেক নির্বাচন দেওয়ার কথা 90 ডেজের মধ্যে হইলে 8ই আগস্ট 2024 থেকে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন দেওয়ার কথা ছিল। না, এই যে এই নির্বাচনটা সংবিধান মোতাবেক হইতেছে, এই কথাটা তো হচ্ছে 10টা কথার একটা কথা। আমি তো শুনতেছি এই নির্বাচনটা হইতেছে একটা জরুরি প্রয়োজনে, এই নির্বাচনটা হইতেছে জুলাই আগস্টের একটা অভ্যুত্থানের ফলে একটা অদ্ভুত অবস্থায়। এখানে শোনাশুনি ব্যাপার না, এটা রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র, এটা কোনো সমিতি না যে আমি চালাই নিলাম। আপনি এটাকে এভাবে চালাই নিতে পারবেন না। এখন আপনি যদি গোজামিল দিয়ে নিয়ে যান, হ্যাঁ, একটা গণঅভ্যুত্থানে তো আপনার অনেক গোজামিল দিতে হইছে এমনিও। এই তো একটা গণঅভ্যুত্থানে তো আপনার গোজামিল দিতে হইছে। আমার তো গোজামিলের প্রবলেম নাই, না, আপনি গোজামিলে প্রবলেম নাই মানে কি? তাইলে তো আপনি বলতে পারেন প্রথম যে এই আপনি আমাদের দেশে আরো অভ্যুত্থান হয়েছে, সামরিক অভ্যুত্থান হয়েছে, বেসামরিক অভ্যুত্থান হয়েছে, কিন্তু আমরা কি কোনো অভ্যুত্থানের পরে দেখছি এরকম যে বায়তুল মুকাররমের ক্ষতি পালায় যায়, যার পিছনে লক্ষ লক্ষ? সেটা তো আরেকটা কথা হলো, সেটা তো আরেকটা কথা। না, কেন বলবেন? আপনি আমাদের দেশে যে অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে কি হয়েছে আপনারা আমি মনে করাই দেই। আমাদের এই অভ্যুত্থানের পরে কে সরকার চালাবে এবং এই সরকার চালানোর পরে কি হবে, সেই এক ব্যক্তির জন্য সংবিধান চেঞ্জ হয়েছে। বলেন কার? শাহাবুদ্দিন সাহেবের জন্য সংবিধান চেঞ্জ হয়েছে, উনি রাষ্ট্রপতি থেকে আবার প্রধান বিচারপতিতে গেছেন। আচ্ছা, সেখানে আসছি আমি। শাহাবুদ্দিন সাহেবের শুধু একটা মাত্র পার্ট ছিল যে উনি আবার পূর্বের পদে ফেরত যাবেন, এইটুকু অসাংবিধানিক। বাট তাকে যে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ দিছে, তার কাছে ক্ষমতা হস্তান্তর করছে, সব সাংবিধানিক। সব সাংবিধানিক। শুধু তাকে ফেরত যাওয়াটা, শুনেন, ফেরত যাওয়াটা কেন? ফেরত যাওয়াটার সাথে আমার রাষ্ট্রের কোনো হ্যাম্পার হয় না, 3 দলীয় রূপরেখা, সমস্ত রাজনীতির একত্রে, আচ্ছা ঠিক আছে, ওনাকে ফেরত দেওয়া যাবে। আমাদের দেশের আমি এবার এই সিচুয়েশন মিলাই, জনাব রাজ্জাকী সাহেব, আপনি দেখেন, আমাদের প্রধানমন্ত্রী পালায় গেছে, সরকার প্রধান এখন কে হবে? সুপ্রিম কোর্টের থেকে জিনিসটা জানতে চাওয়া হয়েছে। সরকার প্রধান হবেন প্রধান উপদেষ্টা, তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন, তিনি হচ্ছেন অমুক লোক হবেন। এই একটু জায়গায় সংবিধানের ব্যত্যয় হয়েছে, এটা আবার পরে সংবিধানে ঠিক করেও নেওয়া যাবে। এটা এমন কিছু জিনিস না। নির্বাহী দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রের প্রধান নির্বাহী দায়িত্ব পালন করবেন। হ্যাঁ, রাষ্ট্রের প্রধান নির্বাহী পার্থক্য কি? প্রধানমন্ত্রীর দায়িত্ব আর প্রধান নির্বাহী দায়িত্ব। আপনি ইউনূস সাহেবকে কি প্রধানমন্ত্রী বলতে চান কিনা? আমি প্রধান উপদেষ্টাই বলতে চাই, নামে কিছু আসে যায় না। উনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। আপনি প্রধানমন্ত্রীর জায়গায় ঢুকাবেন কেমনে তাকে? ঢুকাইতেছি তো। উনি সরকার প্রধান, আপনি রিভলভারের বক্সে পিস্তল ঢুকাবেন কেমনে? না, ও তো আপনার সাথে তো আমি আইনি কুটতর্কে আমি যাব না, কিন্তু আপনি আমাকে এই কথা বলেন। দিস ইজ নট কুটতর্ক। আপনি আমাকে বলেন, আমি তো একটা সরল প্রশ্ন করছি যে সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতা কোন প্রধানমন্ত্রী থেকে কম কিনা? প্রধানমন্ত্রী কোন প্রধানমন্ত্রী? কোন প্রধানমন্ত্রী? বাংলাদেশে যত প্রধানমন্ত্রী হয়েছে তাদের কারো থেকে কম কিনা? না, আপনি অন্য প্রধানমন্ত্রী টানবো কেন? এটা বায়বীয় বিষয় না। আপনি যখন তুলনা করেন, আপনি তো একটা, হ্যাঁ, সরকারের প্রধান নির্বাহী, প্রধানমন্ত্রী সরকারের প্রধান নির্বাহী। সরকার প্রধানমন্ত্রী নির্বাচিত সরকার প্রধান, আর ইউনূস সাহেব হইলেন 106 ধারার বিধান মোতাবেক, জনগণের ম্যান্ডেট মোতাবেক
প্রধান নির্বাহী সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। আমি অবশ্য আপনি আচ্ছা, আমার নাম রাজ্জাক, আমার নাম মহিউদ্দিন বললে কাজ হবে? না না, সেইটা তো নামের ক্ষেত্রে ঠিকই আছে, মানুষের ক্ষেত্রে ঠিকই আছে, কিন্তু সরকার আপনি একজনকে বলবেন সে হচ্ছে প্রধান নির্বাহী। আমি তো বুঝি আমি আপনাকে আমি বলি সরকার প্রধান হিসাবে উনি কি পারেন না, যেটা মানে প্রধানমন্ত্রী হইলে তিনি পারতেন। আপনি বলেন তো কি পারেন না ডক্টর ইউনূস সাহেব? আপনি যেহেতু সে পূর্ণাঙ্গ সরকার এবং সরকার প্রধান, সুতরাং সংবিধান মোতাবেক, অর্থাৎ কোন সংবিধান? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান মোতাবেক উনি ওনার মতো সব পারেন, যে কারণে উনি 26 ফেব্রুয়ারি নির্বাচন নিতে পারছেন এবং সবাই মেনে নিতে বাধ্য হয়েছে। আমার মনে হয় আলোচনাটা আমরা এখানে টু বি কন্টিনিউ করতে পারেনি যে 90 দিন বা 180 দিনের মধ্যে নির্বাচন করতে হবে, ওকে, এটা কেউ বলতে পারেনি। ওকে, আমরা টু বি কন্টিনিউ থেকে আলোচনাটা আপনি এখন যদি এইটা একটু বলতেন ছোট করে, যে জাতীয় ঐক্যমত্য কমিশনকে কি আপনার কাছে মনে হয়েছে হাল ছেড়ে দিয়েই বিদায় নিল? মানে জাতীয় ঐক্যমত্য কমিশন আসলে ঐক্যমত্য প্রতিষ্ঠা করতে পারলো কিনা? জাতীয় ঐকমত্য কমিশন যেটুকু করেছে আমি দেখেছি, সেখানে বলা হয়েছে এরকম যে ফাইনাল যেদিন স্বাক্ষর হলো, স্বাক্ষরের পর আমরা এটাও শুনেছি যে সরকার প্রতারণা করেছে কোনো রাজনৈতিক দলের সাথে, এ কথাও শুনেছি। আবার ঐকমত্য কমিশন নোট অফ ডিসেন্ট সহ সমস্ত একটা মতামত দিয়ে গেছে সরকারের কাছে। মিন্স ঐকমত্য কমিশনের প্রধান যে একই ব্যক্তি, ঐকমত্য কমিশনের প্রধানও এবং আবার রাষ্ট্রের সরকারের প্রধান নির্বাহী। সুতরাং এইটা যখন তার কাছে দিয়ে দিচ্ছে, তখন ঐকমত্য কমিশনের দায়িত্ব শেষ হয়ে গেছে। তারপরে তারা চলে গেছে, এখন কি দায়িত্ব শেষ করে চলে গেছে না ঘুরতে গেছে না আবার আসবে, সেটা তাদের ব্যাপার, কিন্তু তাদের দায়িত্ব শেষ করেছে। এখন আসেন, দায়িত্ব শেষ করার পর যখন একটা প্রশ্ন আসলো যে নোট অফ ডিসেন্ট যেগুলো ছিল এগুলা পরে ছিল না, এই যে তাকে প্রতারক বলা হয়েছে, সরকারকে বলুক, এটা তারা বলতে পারে, কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। ঐকমত্য কমিশনের যখন প্রতারক বলা হইলো, সরকারকে প্রতারক বলা হইলো, তখন কি করবে সে? তখন সরকার দুইটা অপশন বেছে নিল। দুইটা অপশন মানে কি? যে আমি তাহলে আপনাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছি, আপনার কেউ বলছে এটাকে আলটিমেটাম যদি ধরে, সেটা তাদের, এই যে ধরার ব্যাপারটা যার উনি বলছেন আপনার একটা সিদ্ধান্ত দেন, না দিলে ফাইনালি সরকার সিদ্ধান্ত দিবে। এখন পাশাপাশি আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আমরা যখন রাজনৈতিক বড় দলগুলো যখন কথা তোলে যে সরকার প্রতারণা করছে তাদের সাথে, এই খোলা আকাশের নিচে 18 কোটি লোকের প্রেজেন্সে সোশ্যাল মিডিয়ায় দেখেছে প্রতারণা করেছে, তো যে সরকার প্রতারণা করে সেই সরকারের অধীনে নির্বাচনে গেলে সে যে নির্বাচনের ভিতরে প্রতারণা করবে না তার কি নিশ্চয়তা আছে? তো আমার সাথে যখন ওপেন প্রতারণা করলো, তখন আমি মনে করি প্রতারক সরকারের অধীনে নির্বাচনেই তো যাওয়া উচিত না। মানে আর কি অপশন আছে যে এখন নির্বাচনে না গেলে প্রতারক সরকারের অধীনে প্রতারক সরকারকে আরো 2 বছর থাকতে দেওয়া উচিত, তাই না? আমি একদিনও না, সরাই দিতে হবে তাকে। সরাই দিয়ে আপনি সরকার কই পাবেন? সবই তো সব। তাইলে আমাদের দায়িত্ব কি ছিল? 7টা মাস যখন আমরা একে একে বসলাম, 100% ব্যর্থ সরকার, এনজিও সরকার, তাকে যে কোনো কাজে লাগবে না আমাদের, ব্যর্থ। কিন্তু আমরা কি ঐক্যমত্যে যেতে পেরেছিলাম? না, আমাদের কাছে সরকার ব্যর্থ হইতে পারে, কিন্তু সেইটাই আমাদের কাছে বেস্ট চয়েস ছিল আসলে সেই মুহূর্তে। আমাদের কোনো উপায় ছিল না, কারণ হচ্ছে যে একটা দেশের সরকার পালায় গেছে, আমাদের কোনো উপায় ছিল না। ডক্টর ইউনূস আমাদের একমাত্র উপায়। ইয়েস, এই সরকার যে আমাদের কাছে বেস্ট অপশন ছিল এবং এই সরকার যে একেবারেই গ্রহণযোগ্য নয়, এই দুইটার মেয়াদ কখন বুঝলাম আমাদের বেস্ট অপশন? কখন বুঝলাম যে এটা আমাদের বেস্ট অপশন এবং কখন বুঝলাম এই সরকার আমাদের জন্য অযোগ্য? আমরা মনে করছি এই সরকার আমাদের বেস্ট অপশন ছিল, পাশাপাশি আমরা এও মনে করছি এই সরকারকে ইলেকশন দিতে হবে এবং এই সরকার ইলেকশন দিতে সময় নিজে ইলেকশনে দাঁড়াবে না, একটুকে আমাদের চাওয়া ছিল। কারণ শেখ হাসিনা গত কয়েক বছর ইলেকশন করছে, নিজে ইলেকশনে দাঁড়ায়, তার জন্য ইলেকশন সুষ্ঠু হয় নাই। আমরা এরকম একটা সরকার চাইছিলাম যে নিজে ইলেকশনে দাঁড়াবে না, দাঁড়ায় একটা ইলেকশন দিবে। আমরা বিভিন্ন রকম ওকালতি পেঁচে পড়ছি, আজকে এইটা কালকে সেইটা, ইলেকশন বারবার পিছায় গেছে, এটা আমরা চাই নাই। এই হচ্ছে সহজ। আচ্ছা, আপনি যদি মহিউদ্দিন ভাই প্রতারিত হন আমার কাছ থেকে, হ্যাঁ না, আমি প্রতারিত শব্দটা ইউজ করব না, আমি বলবো যে অযোগ্যতা, অসমানতা। হ্যাঁ, আমি তারেক সাহেবের কাছে আসবো। জি, হ্যাঁ, আমরা বলি, তারেক যদি আমার কাছে প্রতারিত হয়, কথার কথা বলছি, প্রতারিত হইলে এটা কি তার কোয়ালিটি যে আমাকে প্রতারণা করছে রাজ্জাকি সাহেব, নাকি ডিসকোয়ালিফিকেশন? আপনি বুঝতে পারবেন না কেন যে আপনার সাথে প্রতারিত হচ্ছে? না, আমি বুঝতে পারি না, তা কিন্তু না। মানে আমি প্রতারিত হইলে আমি বুঝতে পারতাম, কিন্তু প্রতারণা শব্দটা আপনি ব্যবহার করতেছেন, আমি ব্যবহার করতেছি না। তারেক সাহেব কি করতেছে সেটা তারেক সাহেবের কাছে একটু জানি। জনাব তারেক, আপনি এই তারেক সাহেবকে আমি বলছি। হ্যাঁ জি, জনাব তারেকের কাছে একটু শুনি। জনাব তারেক এখানে বলতে চাইতেছিলেন, জনাব তারেক আপনি বলেন। জি জি, আমরা দেখেন, আমরা তো ভোটাধিকারের জন্য লড়াই করেছি শেখ হাসিনার সময়ে, যে আমাদের এটা হচ্ছে না। যিনি সরকারে থাকবেন তিনি আবার এমপি নির্বাচনে যাবেন,
এবং তিনি সরকারের থেকেই তিনি নির্বাচনের আয়োজক এবং তিনি এমপি প্রার্থী, এটাই তো সমস্যা ছিল। তো এই কাজটা তো এই সরকারও করছে, তারা নিজেরাই এমপি হওয়ার জন্য খায়েশ জ্ঞাপন করছে। না, এবং এখানে বিএনপি করছে না তো জনাব তারেক, আপনি খায়েশ কিন্তু জ্ঞাপন করছে করছে না তো, না ওনারা পদত্যাগ করে নির্বাচন করবেন। আমরা তো শেখ হাসিনাকে যেমন আমার মনে আছে, আমি শেখ হাসিনাকে বলছিলাম যে আপনি চেয়ারটা ছাইরে নির্বাচন করেন, দরকার হলে শেখ রেহানাকে প্রধান নির্বাচন কমিশনার বানান, ওইটাও উনি করেন নাই, কিন্তু প্রধানমন্ত্রী থেকে ইলেকশন করছে। কিন্তু আপনি মনে করেছেন একটু বলি না, দেখুন আপনার এই সরকার গঠিত হওয়ার সময় বিএনপি করা একটা লোক কেন এই সরকারে অংশ হয়নি, বা জামাত করা একটা লোক সরাসরি এই সরকারে কেন পার্ট হয়নি। ঠিক একইভাবে যারা এই যে ছাত্র উপদেষ্টারা আছে, আপনি বলতে পারেন জুলাই গণঅভ্যুত্থানের কারণে তারা তাদেরকে এখানে সুযোগ দিতে হবে, কিন্তু তারা তো ওই ধরনের একটা কমিটমেন্টেই ছিল। বা আমাদের কোনো ইন্টারিম গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার, তারা কি কোনো উপদেষ্টা কখনো নির্বাচন করতে চেয়েছে? বা এখানে ধরেন আসিফ মাহমুদের ক্ষেত্রে আপনি মেনে নিচ্ছেন, নাহিদের ক্ষেত্রে মেনে নিচ্ছেন, অথবা বিএনপি জুলাই স্পিরিটকে ধারণ করার জন্য বলতে না ছেলে 2-3টা নির্বাচন করবে, করুক, বাট এটা তো একটা নীতি বহির্ভূত কাজ। ওইখানে যদি সাক্ষাৎ সাহেব অথবা আসিফ নজরুল স্যার যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করব, অথবা প্রধান উপদেষ্টা যদি বলে আমি পদত্যাগ করে নির্বাচন করব, ঠিক আছে, সেগুলো কতটুকু মানানসই? আপনি ক্যাটাগরি করে ফেলছেন যে অল্প বয়স্ক উপদেষ্টা হলে সে নির্বাচন করতে পারবে, আর বেশি বয়স্ক উপদেষ্টা হলে সে নির্বাচন করতে পারবে না। জনাব তারেক, আমি একটা কথা বলি, বাংলাদেশের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, বাংলাদেশের যে কোনো মানুষ, এই দাবি কিন্তু আমরা কখনো করি নাই। আমরা বরাবর দাবি করছি আপনি ইলেকশন করেন, চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন। এখন জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া হোক আর ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, ওনারা যদি চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করেন, আপনি তাদেরকে কেন দোষ দিবেন? চেয়ার ছেড়ে দিয়ে ইলেকশন করবে তো। শুনেন, এই সরকারটা আসলে ওই আপনার কোন রাজনৈতিক সরকার হিসেবে রাজনৈতিক প্রতিনিধিরা এই সরকারটা গঠন করেনি। যারা রাজনীতি করবে তারা এখন যদি এই জায়গাতে, এবং সে যদি দেখেন সে রাজনীতি করার উদ্দেশ্যে নিজ এলাকায় আপনার হলো বড় একটা বাজেট নিচ্ছে, এবং এটা নির্বাচনের আগে সে মহান হওয়ার চেষ্টা করতেছে সরকারি টাকা দিয়ে, সরকারি টাকা খরচ করে। এগুলোকে আপনি পজিটিভলি নিতে পারেন, কিন্তু আমি নিতে পারছি না। আপনার আমি ব্যাপারটা বলি, ধরেন আপনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, যিনি এখন প্রধানমন্ত্রী আছেন, 5 বছর আপনি প্রধানমন্ত্রী আছেন, 5 বছর প্রধানমন্ত্রী থেকে বাংলাদেশের অনেকগুলি জায়গায় আপনি অনেকগুলি উন্নয়নের কাজ করছেন, কাজ করাইছেন। তার মানে কি জনগণ আপনাকে ভোট দিবে? এটা আপনার মানে এটা আপনার পাওনা হয়ে গেছে ভোট? না না, আপনি চেয়ার ছেড়ে ইলেকশন করবেন, চেয়ার ছেড়ে জনগণের কাতারে নেমে ইলেকশন করবেন, সেটা আপনি যে কোনো সময় করতে পারেন। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের কোন উপদেষ্টা বা তত্ত্বাবধায়ক সরকারের কোন উপদেষ্টা যখন চেয়ার ছেড়ে নির্বাচন করতে চাইবে, এবং তার আগে সরকারের পক্ষ থেকে তার এলাকায় স্পেশাল বাজেট দেওয়া হবে, এগুলো এথিক্স এর মধ্যে যায় না, আমি মনে করি যায় না। না, কিন্তু আমরা কিন্তু গত 15 বছর, 17 বছর, 21 বছরের সবকিছু আমরা ভুলে যেতেছি। আমরা কিন্তু শেখ হাসিনাকে বলছিলাম যে আপনি প্রধান নির্বাহীর চেয়ার ছাড়েন, ছাইরা আপনি ইলেকশন করেন। একটাই দাবি ছিল আমাদের গত 15 বছরে, যে আপনি ছাইরা ইলেকশন করেন, কারণ আপনি থাইকা ইলেকশন করলে আপনি কি করেন এটা আমরা দেখতে পাচ্ছি। না, আমি বলছি দেখেন, এটা হলো মানে প্রচলিত রাজনৈতিক সরকার না। এখানে যে মানুষগুলো আসছে, এটা একটা সামাজিক চুক্তি ছিল ওই সময়েই, যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, এরকম একটা বলা বলি ছিল, এবং এই ধরনের একটা প্রজ্ঞাপন হওয়ার কথা ছিল। কিন্তু এটা তাদের মধ্যে বিরোধিতার কারণে এই প্রজ্ঞাপনটা আর হয়নি, যে এই অন্তর্বর্তীকালীন তারেক, আমরা যে বিষয়টা নিয়ে তর্ক করতেছি, আমার মনে হয় আপনি ঠান্ডা মাথায় ভাইবা দেখবেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আসলে জনাব আসিফ মোহাম্মদ সজীব ভুঁইয়া যেই মুহূর্তে পদত্যাগ করবেন, তিনি আর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকবেন না। আসলে তাকে বিচারের আওতায় আনা উচিত, তার অর্থনৈতিক ব্যবস্থাপনা দুদক দিয়ে সেইটা আপনি আলাদা আলাপ করেন, আপনি 100 বার বিচার করেন। নির্বাচন তো দূরের কথা, সেই আগ্রহ পোষণ করার সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করা উচিত ছিল। এবং সে কেন এই আগ্রহ পোষণ করছে এবং এই আগ্রহের কারণে সে কত টাকা দুর্নীতি করেছে এই প্রস্তুতি নেওয়ার জন্য আপনিও একটা প্রাইভেট পার্সন হিসেবে আপনি তার বিরুদ্ধে যদি আপনার কোনো ক্ষোভ থাকে, লুকাস স্ট্যান্ডাই থাকে, আপনি রাজ্জাক সাহেবকে সঙ্গে নিয়ে, এটা কোনো সুযোগ নাই, আপনার কোনো লুকাস স্ট্যান্ড নাই, এই উনি চুরি করবে, কেউ এটার মধ্যে ইয়া হবে না। আমি স্রেফ বলছি এখন হয়তোবা তারা বিএনপির সঙ্গে যাবে, আমাদের সাথে বিএনপির বন্ধুত্ব আছে, থাকলেও আমরা এটা বিরোধিতা করব। এটা আমরা মনে করি এটা ন্যায় নয়, ঠিক আছে? না, আপনার ন্যায়ের হিসাব দিয়েই তো পৃথিবীতে একমাত্র ন্যায়ের ডিকশনারি লেখা হবে না। ন্যায় তো নানা ধরনের হইতে পারে। কোন উপদেষ্টা কখনোই উপদেষ্টা নির্বাচন করবে না জনাব তারেক, উপদেষ্টা নির্বাচন করবে না। উনি যখন পদ ছেড়ে দিবেন তখন তিনি আর উপদেষ্টা থাকবে না। পদ ছাড়লেও করতে পারবেন না, পদ ছাড়লেও কখনো করেননি। কেন করেন নাই? মানে আপনি এই অনুরূপ সরকার বাংলাদেশে হাইকোর্টের বিচারকরা চেয়ার থেকে নেমে ইলেকশন করছে জনাব তারেক রহমান। না, তারপরে এই যে অ্যাটর্নি জেনারেল একটা লোভনীয় পদে আছেন, উনিও নির্বাচনে
বাংলাদেশের, আমার কাছে মনে হয় বাংলাদেশের সব অ্যাটর্নি জেনারেল উচিত না, সব অ্যাটর্নি জেনারেল নির্বাচন করে আসা উচিত, আমার কাছে এটা মনে হয়। এটা এর আগেও আসছে, এরপরও আসছে। আমি মনে করছি এই ধরনের সুবিধাজনক পদে অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এটা উচিত না, এটা উচিত না। কোন দলের সমর্থনে থাকলে সেটা ন্যায্য হয়ে যাবে। বিএনপি ঠিক আছে। আপনার জন্য আমার যে প্রশ্ন ছিল সেই প্রশ্নটা যদি একটু অ্যাড্রেস করেন। আপনারা যারা নতুন রাজনীতি করতে চান, রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র মেরামতের জন্য গত 7-8 বছর ধরে আপনার সাথে আমার কথা ছিল। আপনি 2016 সালে আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি নিয়েছেন। তারপর থেকে এই 7-8 বছর ধরে আপনি আন্দোলন সংগ্রামে আছেন, রাজনীতি করছেন। রাজনৈতিক সংগঠন পরিচালনা খরচ, কর্মসূচির অর্থসংস্থান নিয়ে আমি সবাইকেই প্রশ্ন করে থাকি। আপনার ক্ষেত্রে আপনি যদি একটু বলতেন যে আপনার দলটা আসলে আপনি কিভাবে এই ব্যয় নির্বাহ করেন, বা এইটার আদৌ কোনো ব্যয় আছে কিনা, আপনি নির্বাচন করলেও বা এই ব্যয়টা কোত্থেকে আসবে? জনাব তারেক রহমান। জি, অনেক ধন্যবাদ। আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় একবারে ইনিশিয়ালি শুরু থেকেই এটা পুরাটাই মানুষের দান নির্ভর। একটা আমাদের প্রবাসী ভাইরা দান করতেন, তারপরে শিক্ষকরা, ব্যবসায়ীরা বিভিন্ন বিচ্ছিন্ন ভাবে, এবং একবার ইনিশিয়ালি কোটা সংস্কার আন্দোলনের সময়ের পরবর্তী যে সংকটগুলো আসছে, এটা পুরোপুরি বিকাশ, নগদ অথবা এই ধরনের ক্লাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা এটা কাজগুলো করেছি। এবং আমাদের গণ অধিকার পরিষদ যখন 2 ভাগে ভাগ হয়ে গেল, তখন আমরা এটাকে তখনও পাবলিক ডোনেশনের উপরেই আমরা নির্ভর ছিলাম। এবং আমি যেটা করতাম যে আমি সবসময় এটা তালাশে থাকতাম যে আমার নিজের একটা কর্মসংস্থান থাকবে। সে কারণে একবারে শুরু থেকেই ফল ব্যবসা করতাম। আমি প্রত্যেকটা সিজন আসতো, আমি প্রচুর পরিমাণে ফল বিক্রি করতাম বা মধু বিক্রি করি, সেখান থেকেও একটা ফান্ডিং হয়। তো আমি আমার নিজের ফান্ডিং, আমি রাজনীতিতে আমার নিজে ব্যক্তিগতভাবে যা ইনকাম করি তার মেজরিটি আমি রাজনীতিতে আমার সম্পৃক্ত করে ফেলি। পাশাপাশি আমাদের সহযোদ্ধা, শুভাকাঙ্ক্ষী যারা আছে তারা আমাদেরকে সাপোর্ট করেন। আমরা এটা আপনার হলো লুকানোর কিছু নাই, আমরা মানুষের অর্থ সহযোগিতা নেই। এটা তো রাজনীতি, তো সহযোগিতা নিতে হবে, নিজে নিজে সবকিছু করা যায় নাকি? ওকে, জনাব তারেক রহমান, আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আমি এবার একটা অন্য বিষয়ে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখন একটা কথা খুবই প্রচলিত আছে যে পরবর্তী বাংলাদেশের পরিচালনা, এটা রাষ্ট্রের পরিচালনা হোক, এটা সামাজিক নর্মসগুলি ঠিক করে দেওয়া হোক, সেইটার ক্ষেত্রে আসলে কোনো পরিবর্তন আসবে কিনা। এই ক্ষেত্রে আমি উল্লেখ করতে চাই যে জামায়াতের শীর্ষ নেতারা আমাদের মেয়েদের, নারীদের যারা কাজ করতেছে তাদের কাজের সময় কমানো, তারা ঘরে বেশি থাকলেই রাষ্ট্র বেশি তার পাশে দাঁড়াবে বলে বলছেন। আপনি এটাকে কিভাবে বিশ্লেষণ করেন যে আমাদের মেয়েদেরকে আসলে বেশি, মানে কম কাজ করা উচিত, বা একেবারে কাজ না করা উচিত, না পারলে রাষ্ট্র তাকে টেক কেয়ার করা উচিত? এই ক্ষেত্রে আপনার অবস্থান কি, মানে আপনি কি মনে করেন যে এটা কি হওয়া উচিত? ধন্যবাদ খালেদ ভাই। এর মধ্যে শেষ পার্ট, আমি এই বিষয়টা আজকে এক জায়গায় আলাপ করেছি, সেটা হলো এই যে আপনি নারীর 5 ঘন্টা ডিউটি কমাইয়ে দিবেন। প্রশ্ন হলো ডিউটি কমাই দিয়ে কি আপনি পুরো বেতন দিবেন কিনা, দিলে কোন বিধানে দিবেন, আবার তারা কি তাদেরকে কমাবেন কেন, তার ডিউটি কমাইতে হবে কেন, এটা কি আপনার কোনো লোভনীয় কিছু? আমার কথা সিম্পল, আপনি এখন পরিষ্কার আপনার স্ট্যান্ড নিতে হবে। জামাত সম্পর্কে এমনি মানুষের ধারণা আছে যে তারা ক্ষমতায় আসলে পরে নারীদের ড্রেস কোড পর্যন্ত পাল্টে যাবে, তাদের চলাফেরার উপরে রেস্ট্রিকশন আসবে, এই সমস্ত ধারণাগুলো কমপ্লিটলি আছে, এবং সেটা তারা এখন পর্যন্ত রিমুভ করতে পারে নাই, এবং তাদের সেটা পারতে হবে। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, খুব সহজ বাংলায় যদি বলি, এ তো হাডুডু খেলা না, এ শহীদুদ্দিন ঠ্যাং ভাঙ্গার ষড়যন্ত্র। এই 5 ঘন্টা ডিউটি কমাই দিয়ে কি তাদেরকে ঘরে ঢুকানোর পদ্ধতি কিনা, এটাও আমাদেরকে বিবেচনায় নিতে হবে। এবং এটা যদি হয়, আমি ডেফিনেটলি এটা সিরিয়াসলি অপোজ করি, কারণ পৃথিবীতে আপনি এই জায়গায়, পৃথিবী এই সিস্টেমে চলবে না। আপনি এখন আরো একটা কথা বলি, আপনি জামাত নমিনেশন দিচ্ছে কতজন আমি জানি না, অ্যাকুরেট সংখ্যাটা জানি না, বিবেচনায় নিতে হবে আমাদের যে ইলেকশন কমিশনের বিধান না কোন বিধান আছে যে 33% নারী থাকতে হয়। তো 33% নারী আপনার মূল দলে আছে কিনা সেটা তো আমার গণনা করে বের করা সম্ভব না। এটা জাজ করার ক্ষেত্রগুলো হলো কমিটি, মনোনয়ন। সেক্ষেত্রে মনোনয়ন যে দিচ্ছেন তাতে কত পার্সেন্ট দিচ্ছেন, 33% দিচ্ছেন কিনা, 1 নম্বর। 2 নম্বর, যদি না দিয়ে থাকেন তাহলে আমি অবশ্যই সেটা অপোজ করি যদি বিধানটা থেকে থাকে। 2 নম্বর আসি, আমরা বিএনপি কেও দেখেছি যে আমরা যদি জামাতের সাথে কম্পেয়ার করি, অবশ্যই আমরা বিএনপি কে জামাত ভাববো না, কিন্তু বিএনপি যে 237টা আসন দিচ্ছে তার যদি 33% আমি নারী ধরি, তাহলে 70-75টা নারী নমিনেশন দেওয়ার কথা, কিন্তু সেটাও হয়নি। সুতরাং নারীর ব্যাপারে কিন্তু
সবাই মুখে যাই বলুক না কেন, ভিতরে বোধহয় নারীদেরকে একটা অবহেলার দৃষ্টিতে দেখা হয়। তা না হলে আপনার 237টা আসনের মধ্যে এই মাত্র 10টা না 11টা কেন? আর জামাতেরটাও পরিষ্কার করতে হবে তাদের নারী আসন কতজন দিছেন, এবং আমার কাছে মনে হয় না 33% দিছেন বিদায়। আর এই যে 5 ঘন্টা তাদের ডিউটি কমাই দিবেন, আমি কোনোভাবেই এটার সাথে একমত নই। কারণ আমি কেন নারী পিছিয়ে রাখবো? রাখার তো কোনো কারণ নাই। এবং এটা উনি যদি সস্তা কিছু করে থাকেন সেটাও ভুল করছেন, এন্ড ইফ ইট ইজ এ ফ্যাক্ট সেটাও ভুল করছেন। এবং আপনি যদি 5 ঘন্টা ডিউটি কমাই দিয়ে তারা টাকা পুরো দিবেন যদি থাকে, সেটাও আপনার কিন্তু একটা বৈষম্যর ব্যাপার। যেভাবেই যান কোনোভাবে এটা গ্রহণযোগ্য নয়। আমি কি বুঝাতে পারলাম? অ্যাবসলিউটলি। আমি একদম এই প্রসঙ্গে জনাব তারেক একটু কথা বলবেন। জি, আমরা একদম শেষ করছি, বলেন জনাব তারেক। না, আমি আসলে 13 তারিখের একটা বিষয়ে মতামত রাখতে চেয়েছিলাম, সুযোগ পাইনি। জি বলেন, সুযোগ দেন। বলেন। জি, প্রথমত আওয়ামী লীগের বিচারটা জামাত করুক, এটা আমি কখনো চাই না। আমি খুব করে পর্যবেক্ষণ করেছি যে এখানে আসামি পক্ষের আইনজীবী এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী, এখানে জামাতের আধিক্য বা ব্যাপক রয়েছে। যদি এরকম হয় তাহলে বিষয়টা এরকম আসে যে 1971 সালের প্রতিশোধ নিচ্ছে নাকি জামাত। তো আমি এটা চাই না। আর 13 তারিখের যে বিষয়টি আসছে যে আওয়ামী লীগ সক্রিয় হচ্ছে বিভিন্ন বিষয়ে, বিভিন্ন জায়গায় আগুন লাগছে, তো ধরে নেন আওয়ামী লীগ এই জায়গায় আগুন লাগাচ্ছে, ধরুন আপনি আওয়ামী লীগ আগুন লাগাচ্ছে, কিন্তু আওয়ামী লীগ তো অদৃশ্য, তাকে বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে বা কার্যক্রম স্থগিত করে অদৃশ্য করে রেখেছেন। আপনি কি গায়েবের কোনো বিচার করতে পারবেন? আর আওয়ামী লীগ আপনার হলো যদি এইভাবে গায়েব হয়ে থাকে তাহলে সেটাকে মোকাবেলা করবেন। ধরেন বিমানবন্দরে যে আগুন লাগছে, সে আগুন যে লাগলো, ধরুন আওয়ামী লীগ আগুন দিচ্ছে, বিনিময়ে কি 20টি আওয়ামী লীগ নেতার বাড়িতে আপনি আগুন দিয়েছেন? তো এই যে একটা রাজনৈতিক বোঝাপড়া, আমি মনে করি রাজনীতি একটা হলো সামাজিক চুক্তি, যে সামাজিক চুক্তির মধ্য দিয়ে যে পরাজিত হয় তার প্রতিও একটা আপনার হলো ব্যবস্থাপনা থাকে যে তার প্রতি কি আচরণ করা হবে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এত আমি বুঝতে পেরেছি জনাব তারেক রহমান, আপনি ইয়েটা আমি বুঝতে পেরেছি। আমি একটু জনাব রাজ্জাকি সাহেবের কাছে জানতে চাই। জনাব রাজ্জাকি সাহেব, জনাব তারেক রহমান যে অভিযোগটি করতেছেন সেই অভিযোগটির প্রেক্ষিতে আপনি কোনো মন্তব্য করবেন কিনা? যদি 1-2 লাইনে মন্তব্য করতেন যে উনি চান না যে আওয়ামী লীগের বিচার জামায়াত করুক, এটা নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? ট্রাইব্যুনালে অনেক জামাতের লোকজন। আপনি বলেন তো খালেদ ভাই, আওয়ামী লীগের বিচার কি জামাত করছে? আমি এই মন্তব্য করি নাই, এটা জনাব তারেক রহমান। আমি আপনার কাছে জানতে চাই। আমি তো তাজুল ইসলাম সাহেবকে চিনি, যিনি মানে এইটার প্রধান। তিনি তো এবি পার্টি করতেন। এবি পার্টি প্র্যাকটিক্যালি ওনারা যেটা দাবি করেন সেটা হচ্ছে জামায়াতের এন্টিথিসিস অনেক জায়গা থেকে। আমি জানি না। না, তাজুল ইসলাম তো ওই আপনার হলো যুদ্ধাপরাধী মামলার আসামি পক্ষের আইনজীবী ছিলেন, তিনি আবার রাষ্ট্রীয় পক্ষের আইনজীবী হয়ে গেলেন। এটা একটা আপনি কেসটা বুঝতে পারছি। আমি একটু জনাব অ্যাডভোকেট রাজ্জাকির মন্তব্য আমি একটু শুনতে চাইতেছিলাম যে এটা আপনি উনার মন্তব্যের প্রেক্ষিতে জানতে চাইছি। আপনি কি আদালত বিচার করছে? আপনি আদালত বিচার করছে, জামাত বিচার করছে, এই কথাটা কেন আসলে? না, সেইটা হয়তো তারেক সাহেব যেটা বুঝাতে পারতেছেন যে হ্যাঁ বিচারকরা জামাতপন্থী। আমি তো অ্যাবসলিউট টার্মে বলতেই পারবো না। তারেক সাহেব তো অ্যাবসলিউট টার্মে বললেন যে জামাত বিচার করতেছে। আমি সেটাই প্রশ্ন করতেছি, 3 জন বিচারক ফাইনালি কিন্তু কলমের খোঁচাটা দিবেন বিচারক, তারা কি জামাত? তারেক সাহেব, আপনি কি তারেক সাহেব এটাকে আপনি প্রশ্ন উত্তর দিবেন? তারা কি জামাত, যারা বিচারক আছেন 3 জন? আমি যে অবজারভেশনটাকে বলছি সেটা আইজিপি মামুনের আইনজীবী বলেন, তারা তো জামাতপন্থী। অন্তত বিভিন্ন বিষয়ে এখানে জামাতের আধিক্য এবং জামাতের ব্যাপক প্রভাব আছে। এবং আমার কাছে এই ফ্যাক্ট মনে হচ্ছে যে জামাত আওয়ামী লীগের বিচার করছে। তো এটা জামাতের আওয়ামী লীগের বিচার করা উচিত না বা অধিকার নাই, কারণ সেটা যদি হয় তাহলে এটা 71 আমার মনে হয় আপনার মন্তব্যটা আমি বুঝতে পারছি। জনাব রাজ্জাকি, আপনি যদি আপনার মন্তব্যটা করতেন যে আপনার কাছে না আমার কাছে মনে হয় তাইলে তো ওই যে দলবিহীন যে জনগণ আছে আমাদের দেশে, মানে সব মানুষ তো দলের সাথে সম্পৃক্ত না, সেই দলবিহীন জনগণের ভিতর থেকেই আনতে হবে বিচারক। আমি একটু জনাব তারেক সাহেবের প্রশ্নটা একটু রিফ্রেশ করি। জনাব তারেক সাহেবের প্রশ্নটা আমি একটু রিফ্রেশ করি। ব্যাপারটা হচ্ছে কি, আওয়ামী লীগের নেতৃবৃন্দের, শেখ হাসিনা সহ অন্যদের বিচার করার ক্ষেত্রে কি বেছে বেছে যারা শেখ হাসিনার কাছে ভিকটিম হয়েছেন, বিশেষ করে এই ক্ষেত্রে জামাত ইসলামের লোকজনই আনা হয়েছে কিনা, যেটা তারেক সাহেব মনে করতেছেন যে এটা ন্যায় বিচারে পরিপন্থী হইতে পারে? আমি কিন্তু আপনাকে বলছি, আপনি বলেন কোর্ট বিচার বিভাগের উপর প্রশ্নের ইয়াতে আপনি প্রশ্ন করলে তো আমি প্রশ্নের এগেইনস্টে প্রশ্ন করলে তো আমি আপনার কাছে জানতে চাইছি, বলতে পারবো না। আমি আপনার কাছে জানতে চাইছি, আপনি বলেন যে হয় নাই। আমি আপনার কাছে বিচারকগুলো জামাতের কিনা, এই তো আমরা ঠিক আছে আমরা বলি, শুনেন খালেদ ভাই, আমি বলি আমরা আমাদের জায়গাটা কোথায় নিছি জানেন? আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম 71 সালে, মানে আমি আমার রূপকর্তে বলছি, যারা মুক্তিযোদ্ধা ছিলাম তাদের জন্ম কিন্তু সব পাকিস্তানে।
এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যারা দীর্ঘদিন দেশ শাসন করার পর কিন্তু দেশ ছেড়ে চলে যেতে হয়েছে। কেন যেতে হয়েছে সেই আলাপের কোনো দরকার। আর আজকে যারা স্বাধীনতার পরে জন্ম নিচ্ছে তাদেরকে আমরা রাজাকার বলছি। মানে আমার কাছে সূত্রটা কি? মানে আপনি যে বলতেছেন, আপনি অ্যাকশন দেখেন না। রাজ্জাকি ভাই, না না আমি বলি তারেক ভাই, আমার বড় ভাই শুনেন, আপনি আমার বড় ভাই, না না তারেক ভাই শুনেন, আচ্ছা আমি বলি, আমি বলি 30 সেকেন্ড, আচ্ছা বলেন 30 সেকেন্ড। জি জি, হ্যাঁ দেখেন আমাদের বয়সের যুবকদেরকে রাজাকার বলা হয় না, বলা হয় যে বলে যে গোলাম আজমের বাংলা স্লোগান দেয় তাকে ওই একই ধরনের ট্যাগিং করা হয়। যে কিন্তু গোলাম আজম তো নিজে কখনো এই বাংলাদেশ চাননি, সে বলে উনি কখনো আমার সোনার বাংলা বা এই বাংলা আমার, না না তাই না? সেই জন্যই কিন্তু আমি একটু অ্যাডভোকেট রাজ্জাকির, আমরা একটু অ্যাডভোকেট রাজ্জাকির আর্গুমেন্ট আমি শুনতে চাইছি। আর্গুমেন্টটা কি? মানে যারা স্বাধীনতার পরে জন্মাইছে তাদেরকে, মানে সেইটা নিয়ে আপনি মানে তাদের জন্মানোটা যেহেতু পরে সেটা বলতে চাইতেছে? না না আমি বলি আপনি যদি মুক্তিযোদ্ধা রাজাকারের সঙ্গে আজকে আনতে চান, আমি এটা আমার কিন্তু এটা হাইপোথিসিস বা একাডেমিক বলতে পারেন। জি জি বলেন। 71 সালে যারা রাজাকার ছিল তারা কি? তারা ছিল তখন যারা স্বাধীনতা চেয়েছে তাদের বিরুদ্ধে, এবং যারা পশ্চিমারা আমাদেরকে গুলি করে মারছে তাদের পক্ষ অবলম্বন করছিল রাজাকাররা। এবং তখন তো সেটা পাকিস্তান ছিল, দুইটা দেশ ছিল না। দুইটা দেশ হলো 71 সালের 16ই ডিসেম্বর। একটা দেশের মধ্যেই কিন্তু পাকিস্তান সরকার তখন যাদেরকে মারছে তারা কিন্তু পাকিস্তানের নাগরিকই হত্যা করছে, মানে স্বাধীন পাকিস্তানের নাগরিকই হত্যা করেছে। এবং সেই হত্যাকে যারা সমর্থন করেছে তারা হইল রাজাকার। আজকে যদি বাংলাদেশের 2024-এর ঘটনা আপনি আনেন, তাহলে এই সরকার বসে কিন্তু এই স্বাধীন দেশের স্বাধীন নাগরিককে হত্যা করেছে। এই স্বাধীন নাগরিককে হত্যা করার পরেও তখনকার মিডিয়ায় যারা যারা ওই সরকারকে সমর্থন করেছিল তাদেরকে অবশ্যই এই যুগের এই সময়ের রাজাকার বলতে হবে। আর তখন যারা ওই ফ্যাসিস্ট সরকারের বিরোধিতা করছে সে যদি রাজাকারের নাতিও হয়ে থাকে, সে এই সময়ের মুক্তিযোদ্ধা। ওকে, মানে আপনি এইভাবে সংজ্ঞায়নটা করতে চান, তাই তো? আপনি কি জামায়াতে ইসলামী বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে জামায়াতে ইসলামী ফ্যাক্টরটা আছে সেটাকে এইভাবেই ডিল করতে চান? নো, ওটাকে আমি এভাবে নিচ্ছি। আমি বলছি দুইটা স্বাধীন দেশেই সরকার স্বাধীন লোককে হত্যা করেছে। ওকে, দুইটা স্বাধীন দেশে সরকার স্বাধীন দেশের লোককে হত্যা করেছে। বাংলাদেশের সরকারও দেশের সাধারণ মানুষ এই দেশের লোককে হত্যা করেছে। ওকে, এবং তখন যে যারা এই হত্যার পক্ষপাতিত্ব করেছে সেটাকে আপনি কিভাবে নেবেন? আচ্ছা আচ্ছা, না না সেটা আপনার সঙ্গে আমরা বুঝতে পেরেছি। জনাব তারেক, আপনি আমরা একদম শেষ পর্যায়ে আছি। আমি এই বিষয়ে একটু বলছি। জি, এই বিষয়ে একটু বলছি। জি জি, হ্যাঁ দেখুন আপনার হলো জামাত যেটা করেছে বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছে, এবং তারা বাংলাদেশের, আচ্ছা ঠিক আছে রং হতে পারে আপনি বলেন, কিন্তু আমি জিনিসটা যেটা আমরা এই প্রসঙ্গটাতে কেন আসলাম? আজকে তো জামাত ইসলামী কেউ আমাদের সঙ্গে নাই। না না, ওই যে বিচার থেকে আসছে, বিচার থেকে আসছে। আচ্ছা ঠিক আছে, জামাতের করা উচিত না। ঠিক আছে, আপনি তাহলে আপনার বক্তব্যটা শেষ করেন, আমরাও একটা। হ্যাঁ, আওয়ামী লীগের বিচার না, আমি বলছি দুটার একটা পার্থক্য আছে। আওয়ামী লীগ নিজে ক্ষমতায় থাকার জন্য কিছু মানুষকে হত্যা করেছে, কিন্তু জামাত তো এই দেশের ক্ষমতা, এই দেশের মানুষের ক্ষমতা, জনগণের ক্ষমতা পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য লড়াই করছে। দুটো তো পার্থক্য আছে। আমার প্রশ্নটা জামাত যে এখন আমাদের এই আলোচনাতে ঠিক আছে, উনি জামাতকে টানতেছিলেন, জামাতে ইসলামীর লয়াররা বা বিচারকরা আওয়ামী লীগের বিচার করতেছেন কিনা, বিচারকরা জামাতের কিনা, হ্যাঁ বিচারকরা জামাতের কিনা, আচ্ছা বিচারকরা জামাতের কিনা এটা বলতে আমি ভয় পাচ্ছি। ঠিক আছে, এটা আমরা এই আলোচনার মধ্যে আমরা নাই। তবে আমি জনাব তারেক রহমান আপনার কাছ থেকে আশা করবো যে আপনি যখন যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে আপনার আসলে সম্যক একটা জায়গা থাকবে। আমি শেষ করতে চাই জনাব তারেক রহমান, আপনি আসলে
বাংলাদেশের রাজনীতি, সামাজিক নর্মস এবং অর্থনৈতিক কোডগুলি আসলে কি দেখতে চান, এইটা যদি আমাদেরকে কথা বলেন। সেই ক্ষেত্রে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে আমাদের আসলে পার্লামেন্টের ডিবেটটা কেমন হবে, কে আসলে ক্ষমতা করবে, নারী পুরুষ শিক্ষা সেগুলির ক্ষেত্রে কি হবে। অ্যাডভোকেট রাজা কিন্তু স্পষ্ট বললেন যে জামাত ইসলামী যেরকম বলতেছে যে 5 ঘন্টা করবে, কাজের ক্ষেত্র কমাই দিবে, নারীদের ক্ষেত্রে সেটা তিনি একেবারেই সমর্থন করেন না এবং একেবারেই তিনি এদিকে যাইতে চান না। আপনার অবস্থাটা আমরা একটু শুনতে চাই, তারপর আমরা অ্যাডভোকেট রাজার কাছে শুনবো। আমি মনে করি জামাতের যে স্টেটমেন্ট নারীদের বিষয়ে, যে নারীদেরকে হলো কর্মঘণ্টা কম দেবে, বেসিক্যালি তারা কর্মের পরিবেশ থেকে নারীকে দূরে রাখতে চায়, এটা হলো আমার কাছে যেটা মনে হয়। এবং তারা কিন্তু সেটা পরে আবার সাইন দিল ওইটা ভাবে যে নারীরা ঘরে কাজ করলে তাদেরকে সম্মানিত করা হবে। তো আমাদের এখানে নারীদের মূল সংকটের জায়গায় কিন্তু নারীদের ক্ষমতায়নের জায়গা থেকে, যে তাদের অর্থনৈতিক সমস্যা, তারা ইনসিকিউর ফিল করে, যেটা একটা পশ্চিমা দেশে অথবা কল্যাণ রাষ্ট্রে একটা নারী তার অর্থনৈতিক নিরাপত্তা পায়। আমাদের এখানে অর্থনৈতিক নিরাপত্তা না পাওয়ার কারণে কিন্তু তারা দীর্ঘদিন ঘরে নির্যাতিত হওয়ার পরেও সেখানেই পড়ে থাকে এবং আঁকড়ে ধরার চেষ্টা করে। তার এখানে ছাড়া যাওয়ার কোনো উপায় নাই, সে তার বাবার বাড়িতে যেতে পারে না, কোথাও যেতে পারে না, তার কোনো পুরো দুনিয়া তার জন্য ব্ল্যাঙ্ক আউট হয়ে যায় যখন সে ডিভোর্সের সম্মুখীন পড়ে। সে জায়গা থেকে নারীদের অর্থনীতিটা যদি প্রসারিত না হয়, তাহলে একটা মানুষ হিসেবে যদি নারীকে নারী হিসেবে না দেখে একটা মানুষ হিসেবে দেখি, তাহলে তারও তো সেই জায়গায় বাঁচার জন্য একটা সুযোগ থাকা দরকার। কিন্তু একটা নারী যখন বিধবা হয়ে যায়, দেখবেন যে সে সমাজে সবচেয়ে অসহায় একটা জায়গায় পড়ে যায়। সে তাকে নিয়ে বিভিন্ন জন টানা হেঁচড়া করে, বিভিন্ন জন দয়া দাক্ষিণ্যে বাঁচতে হয়। নারীর জন্য এই অবস্থা আমি এটা কামনা করি না। এবং সংসদে এবং যে সংস্কার কমিশনে যে আলোচনা হয়েছে, সেখানে নারীর মিনিমাম প্রতিনিধিত্ব ছিল না। আমাদের সংগঠন থেকে একজন ছিল, আর হলো ওই যে আমাদের আসম আব্দুর রব ভাইয়ের ওয়াইফ, উনি আসতো। এছাড়া এই কমিশনে নারীর কোনো প্রতিনিধিত্ব ছিল না। এবং আমার কাছে আশ্চর্য লাগছে, নারীর বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে, সেখানে নারী কোনো মতামত দিচ্ছে না এবং সেখানে পুরুষরা সব মতামত চাপাই দিচ্ছে। এটাই সব আমার মনে হয়। জনাব তারেক রহমান, আপনার বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। অ্যাডভোকেট রাজ্জাকি, আপনার কাছ থেকে আমি একটু শুনতে চাই যে আপনি আসলে বাংলাদেশটাকে আসলে কেমন দেখতে চান এবং সেই বাংলাদেশটা ক্ষেত্রে কি কি জিনিস অবশ্য পালনীয় বলে আপনি মনে করেন। আপনি যদি আমাকে অ্যাট এ গ্ল্যান্স বলেন, আমি প্রথম কথা হলো আমি বাংলাদেশকে একটা রাষ্ট্র হিসেবে দেখতে চাই। যদি বলেন এখন রাষ্ট্র কি, আবার বাংলাদেশের মানুষ, আমার ডেভেলপমেন্ট তো দরকার আছে, তার আগে দরকার 3টা বিষয় খুবই মারাত্মক, আমার চেয়ে আপনারা ভালো বোঝেন। মানুষের ব্যক্তির, মানুষের জান, মানুষের মাল, মানুষের বাক স্বাধীনতা, মানুষের স্বাধীনভাবে চলাফেরার ক্ষমতাটা, যেটা আমরা দীর্ঘ 53 বছরে আজ পর্যন্ত এস্টাবলিশ করতে পারিনি। সুতরাং দেশকে আগে রাষ্ট্র বানাতে হবে। আর রাষ্ট্র বানানোর একটা সবচেয়ে সস্তা যে কথাটা বললাম, সহজ যে কথাটা, সেটা হলো এই মানুষের জানমালের নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার নিরাপত্তা এবং তার কি বলে স্বাধীনভাবে চলাফেরার কথা এবং তার বাক স্বাধীনতা এনশিওর করতে হবে। এবং এনশিওর করলে রাষ্ট্র, একটা দেশ একটা রাষ্ট্র হবে। আগে দেশটাকে রাষ্ট্র বানানো হোক, তারপরে চিন্তা ভাবনা। আর রাষ্ট্রের কতগুলো বেসিক জিনিস থাকবে যেগুলো কখনোই পরিবর্তন হবে না। রাষ্ট্রের ফরেন পলিসি, রাষ্ট্রের প্রতিরক্ষা নীতি, রাষ্ট্রের অর্থনীতি চেঞ্জ হইতে পারে বিভিন্ন জনের বিভিন্ন চিন্তায়, কতগুলো বেসিক জায়গায়। যেমন আমার সার্বভৌমত্ব এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই। একটা স্বাধীন দেশে যখন 57 জন সেনা অফিসার মরে যায় আর বাকি সেনারা বসে থাকে চুপচাপ, এটা সার্বভৌমত্ব হ্যাম্পার। স্বাধীন দেশে যখন 10 লাখ রোহিঙ্গা ঢুকে যায়, গোটা দেশ নীরব থাকে, এটা সার্বভৌমত্বের ব্যাপার। সবকিছু দিয়ে আনেন, তাহলে এইভাবে চিন্তা করতে, দেশকে আগে রাষ্ট্র বানান। কিভাবে বানাবেন সেটা এখানে চলে শুধুই ক্ষমতার লড়াই, কোনো শর্ত নাই, শুধু ক্ষমতায় যাব এবং গোজামিল দিয়ে আমি ক্ষমতায় যেতে চাই। অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এবং জনাব মোহাম্মদ তারেক রহমান, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ।